আপনার এই যে শিবির এখন রাস্তায় নামা গেছে, চুপচাপ দেখছে, শুধু দেখছে। কেন রাস্তায় নামছে? আপনাদের এটা অন্যায় দাবি, তো হ্যাঁ অন্যায় দাবি। ওই একটা বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হইলে আপনাদের অসুবিধা কি? আর আমরা পুতুল শাসন চাই না, ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না। আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে, বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে। রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে গুল্লি মারি সেই দলকে। আমিরে জামাতের নির্বাচনী এলাকায় বিএনপি জামাতের বিরুদ্ধে চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। দর্শক, জামাতের নেতাকর্মীদের উপর মসজিদে আটকে রেখে নৃশংসভাবে হামলা করেছে বিএনপি আমিরে জামাতের নির্বাচনী এলাকায় মিরপুরে। ডক্টর খালিকুজ্জামান ঢাকা 17 আসনের জামাত মনোনীত 10 দলীয় জোটের প্রার্থী। ডক্টর খালিকুজ্জামানের বিরুদ্ধে এখন নেমেছেন বিএনপির চেয়ারপারসন ইন্টারমিডিয়েট পাস জনাব তারেক রহমান। তার সার্টিফিকেট ভারত থেকে যে পাশ করেছেন তার উচ্চ ডিগ্রি নিয়ে এখন সমালোচনার জোর তুলেছেন বিএনপি পন্থী মিডিয়া কর্মীরা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। করতেছো আমি যেটা বুঝাইতে পারতাম না অনেককে, যে এই মুহূর্তে আমি যদি ওই শরিয়া আইন জারি করি সেটা সম্ভব না। এটা ভবিষ্যৎ বইলা দিবে, দেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে এই দেশের শরিয়া আইন দরকার আছে কিনা। কিন্তু বর্তমান যে আইন আছে এই আইন দিয়েই তো দেশ সঠিক পথে নেওয়া যায়। এই আইনের কোনো কার্যকর ছিল না, তো এদিক সেদিক দিয়া ব্যাকডোরে টাকা পয়সা খায়া আইন তো কেউ মানতো না। এ দেশের আইন মানলে আবার এ দেশ এরকম হয়, যে আইন আছে এই আইন দিয়েই তো দেশটাকে সঠিক পথে নেওয়া যায়। এই কথাগুলো আজকে মানুষকে বুঝাইতে হচ্ছে না, জামাতে ইসলামকে বুঝাইতেছে কে? এই যে চরমনাই পীর সাহেব, ওনারা বুঝাই দিতেছে। কারণ ওরাই তো বলতেছে ওরা শরিয়া আইন দিয়া দেশ এখন পরিচালনা করবে না, ওরা আবার একটা জাতীয় সরকার করতে চায়। আর জাতীয় সরকার করতে চায়, এটা কি কোনো নেগেটিভ কথা? এটা তো পজিটিভ কথা। প্রত্যেকটা মানুষ তো চাইবে হ্যাঁ একটা ঐক্য হয়ে এক জায়গায় থাকা। মারামারি হানাহানি এরকম কেউ পছন্দ করে না? পছন্দ করে না। দেখছেন কত বড় উপকার কইরা ফেলতেছে অবচেতন মনে না, অবচেতন মনে না, এগুলা সবই পরিকল্পনার মধ্যে। কেউ একজন তো পরিকল্পনা করতেছে, হ্যাঁ ভাই, কেউ একজন বৈশা বৈশা চুপচাপ পরিকল্পনা করতেছে আর দেখতেছে। এখন আর ওনাকে কেউ কোনো কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই, কোনো প্রশ্ন করতে পারবেন না। উনি প্রশ্নের বাইরে চলে গেছে, হ্যাঁ উনি প্রশ্নের বাইরে। কারণ উনার কাছে নির্বাচন চাইছেন, উনি নির্বাচন দিয়ে দিছে। যান এখন নির্বাচন কমিশনারের ওইখানে, দেখেন না নির্বাচন কমিশনারের ওইখানে এখন সবাই ওই মন্দিরের ঘন্টা আছে না, ওরকম ঘন্টা বাজায় যাইতেছে। তো আমাদের নির্বাচন কমিশনার ওইখানে একটা ঘন্টা বাজা আছে, এখান থেকে রিক্সাওয়ালা গেলে একটা ঘন্টা বাজায় যায়। ওর একটা দাবি আছে, একটা ভ্যান গাড়িওয়ালা গেলেও একটা ঘন্টা বাজায় যায়, ওরও একটা দাবি আছে। আমিও যাবো, আমি ওই ঘন্টা বাজামু, আমারও দাবি আছে। দাবির তো শেষ নাই। আর অদ্ভুত অদ্ভুত দাবি, যে দাবিগুলা হ্যাঁ রে মানুষ বুঝতে পারে না কেন। এই ধরনের দাবি দাওয়া দিয়া আপনারা কি সফলতা পাবেন? মানুষকে বুঝাইতে পারবেন যে আপনার দাবিটা সঠিক? কেউ বলবে না সঠিক। কারণ এই শাকসুর নির্বাচন, হ্যাঁ ভাই, এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আজকে দেখলাম আদালত পাড়ায় ভাই হ্যাঁ সবাই জায়গা গেছে, নামি দামি সমস্ত উকিলরা জায়গা গেছে, এটাকে বানচাল করতে হবে, রিট আবেদন করছে। ওর পিছনে সবাই পরিশ্রম করতেছে। কেন এখানে সময় দিতেছেন? ওই নির্বাচন আজ হোক, কাল হোক, পরশু হোক, হইতেই হবে। এবং আগামীকাল 20 তারিখ, এই 20 তারিখই হইতে হবে। এটা ভাই আমার একার কথা না ভাই, এটা ছাত্র সমাজের কথা। তো আপনার এই যে শিবির এখন রাস্তায় নামা গেছে, চুপচাপ দেখছে, শুধু দেখছে। কেন রাস্তায় নামছে? আপনাদের এটা অন্যায় দাবি, তো হ্যাঁ অন্যায় দাবি। ওই একটা বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হইলে আপনাদের অসুবিধা কি? এইসব বিশ্ববিদ্যালয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো এফেক্টই তো করে না, কোনো প্রভাবই তো ফেলে না। আপনাদের বুদ্ধিজীবীরাই তো টকশোতে আইসা বলে, আপনারাও বলেন হ্যাঁ এই নির্বাচনের সাথে ওই নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তাহলে এত ভয় কেন, এত রিট কেন, এত মূল্যবান সময় কেন নষ্ট করতেছেন? সামনে জাতীয় নির্বাচন, সেখানে না যায়া এই শাকসুর নির্বাচনের পিছনে কেন লাগলেন? গত 1.5 বছরের মধ্যে আমরা কি দেখলাম? 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখলাম। সেই ফলাফলটা কি? আপনাদেরকে ভিত কাঁপায় দিতেছে না? এখন মনে হইতাছে না? হ্যাঁ ভিত কেঁপে যাচ্ছে। কারণ আপনারা নিজেরাও বুঝা ফেলাইছেন যে শাকসুর নির্বাচনে আপনারা বিজয় আনতে পারবেন না, হ্যাঁ, এবং এই নির্বাচন রুখতেও পারবেন না। কিন্তু
কারণ ছাত্র শিবির এই ন্যায্য দাবি আদায় কইরাই ছাড়বে। যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। দেখেন ভাই ব্রাদার, গত একটা সপ্তাহ কাটাইলাম, এক সপ্তাহ আমার মনে হয় বেশি, চরমনাই পীর সাহেব এবং জামাতে ইসলাম আর চরমনাই পীর সাহেব এই চলতেছিল আলোচনা। পুরা মিডিয়া দখল কইরা এখন চলে আসলো কোথায় জানেন? আগামী ৩-৪ দিন দেখবেন এই শাকসুন নির্বাচন নিয়ে রাস্তায় কি ঘটে। হ্যাঁ ভাই, এটা তো ছাড় দেওয়া হবে না, ছাড় দিবে না তো ছাত্র শিবির। কেন ছাড় দিবে? আচ্ছা, মজার ব্যাপার কি জানেন? হঠাৎ করে ছাত্র শিবির এরকম হিরো হয়ে গেল কেমনে, সুপারম্যান হয়ে গেল কেমনে? মাত্র ১.৫ বছরে ৭৭ সাল থেকে এই ছাত্র শিবির আছে। আমরা জানতাম এই ছাত্র শিবির এইটা কাটে ওইটা কাটে, এরা হইল জঙ্গি। কারা বলতো এটা? সাধারণ জনগণ? নিশ্চয়ই না, আমাদের মিডিয়া। হ্যাঁ, এই দালাল মিডিয়া বলতো ভাই। সমস্ত পত্র পত্রিকার হেডলাইন হইতো কোথাও একজন শিবিরের লোক ধরা পড়লে এটা জঙ্গি বইলা এনারা প্রচার কইরা দিত, জনগণ ওইটা বিশ্বাস করতো। এই মিডিয়ার কারণেই কিন্তু আমরা ছাত্র শিবিরের চরিত্রটাই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে একটা দল, এত বড় একটা দল ১.৫ বছরে ঠিক হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। ভাই আপনারাই বলেন, ১.৫ বছরে এমন জাদুর কাঠি আছে যেটা দিয়া 5টা বিশ্ববিদ্যালয় জয় ছিনে আনছে এবং এই শাকসুন নির্বাচনও জয় হবে। কারণটা কি জানেন? এরা আগের থেকেই ভালো, অতীত থেকেই ভালো ভাই, গোড়াটাই ভালো। ওই যে গাছ কইছি না, শিকড়টাই ভাই এমন জায়গায় গেছে না, ভালোর দিকে গেছে। আজকে যার জন্য এই দাবি দেওয়া রাস্তা ব্লক কইরা মানুষ কি মনে করতেছে? মানুষ তো ভালোভাবে নিতেছে না ভাই ব্রাদার। কারণ আপনাদের দাবির মধ্যে আরেকটা দাবি, বিশাল দাবি ভাই, অবাক হয়ে গেছি। হাই এসব লুটেরা, আমি লুটেরা বলবো ভাই। একটা মানুষ ১৭০০ কোটি টাকা, মানে ১,০০০-এর সাথে আরো ৭০০ কোটি টাকা ওনার ব্যাংক ঋণ উনি দিচ্ছে না। কখন নিল এটা উনি? কখন? নিশ্চয়ই গত ১৫-১৬ বছরের মধ্যে। আর এই ১৫-১৬ বছরের কোন সরকার ছিল? তার মানে ওই সরকারের সাথে উনি হাত মিলাইয়া ওনার ব্যবসা বাণিজ্য চালাইছে এবং উনি ব্যাংক থেকে ঋণ নিছে। এই ব্যাংকের জনগণের টাকা উনি নিজের কাছে রাইখা দিছে। আবার নির্বাচন করতে চায়, নির্বাচনে পাস কইরা ওই টাকা আবার পরিশোধ করবে। নিয়তটা দেখছেন আপনি, কত খারাপ নিয়ত। কিন্তু কথা হচ্ছে যে ওনাকে কেন নমিনেশন দেওয়া হইল? গোড়া থেকেই তো ওনাকে বাদ দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল না, এ ব্রাদার তুমি তো ঋণ খেলাপি। একজন না তো ভাই, এরকম অনেক। এখন এই ঋণ খেলাপি তুমি কেন আমার কাছে আসছো আজকে এই যে প্রার্থী হইতে, নমিনেশন নিতে? আগে ঋণ শোধ করো, জনগণের টাকা দিয়ে আসো। তারপরে কি করা উচিত ছিল? ওই এলাকা থেকে একটা তরুণ নেতাকে বাইছা নেওয়া উচিত ছিল। এ ব্রাদার তুমি আসো, তোমাকে আমি নমিনেশন দিলাম। কেন ওনাকে দিতে হবে? কারণ কি জানেন? ওই ব্যাংকের টাকা থেকে, ওই ১৭০০ কোটি টাকা, কয়েকশো কোটি টাকা তো সে রাইখা দিছে এই নির্বাচন টার্গেট কইরা, যে ভবিষ্যতে নির্বাচন আইলে ওইখানে খরচ করুন। আমাদের জনগণ বিক্রি হয় আমরা মনে করি কেন? আমাদের ভাবতে তো লজ্জা লাগা উচিত না? আমি মনে করেন একটা বড় দলের নেতা, আমি ভাবতেছি জনগণ এই দেশের গরিব, এদেরকে লোভ দেখায়া আমি ভোট নিয়ে আনব। আমি লোভ দেখাইতেছি, আমি তাদেরকে ক্যাশ না দিয়া অন্যভাবে টাকা সারতেছি, যেটা ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কি কার্ড। এটার মানে কি? আমি ভাবতেছি আমার জনগণ টাকার কাছে বিক্রি হয়। তাহলে আমি কেন এই চিন্তাটা করুম যে ওদেরকে আমি কার্ডের নামে, টাকার নামে ভোট নিমু? এটা কেন করুম? দেখেন, নির্বাচন কমিশনার এখানে আপত্তি জানাইছে যে এসব কার্যকলাপ করা যাবে না। তার মানে এটাও তো ভাবা উচিত ছিল যে নির্বাচন কমিশনার এগুলো কি মাইনা নিবে। তার মানে দূরদৃষ্টি নাই। দূরদৃষ্টি না থাকলে প্রবলেমে পড়তে হবে। আপনাদের মনে রাখতে হবে ভাই, একটা আদর্শের জন্য মানুষ জীবন দেয়, কোনো নেতার জন্য না। নেতার যদি আদর্শ থাকে তখনই মানুষ জীবন দেয়, তখনই মানুষ আবুল সাইদের মতো এভাবে গুলির সামনে দাঁড়ায় যায়। আমি জানি এখান থেকে গুলি বাইরে হইলে আমার বুকটা ছিঁড়া যাবে, তারপরেও আমি এইভাবে দাঁড়ায় যাই। কখন? ইমানের জোর লাগে। ইমানের জোর থেকেই এটা হইতে পারে, নেতার জোরে হইব না ভাই। আদর্শের জোর। ওই আদর্শের জন্য, এই দেশের জন্য এইভাবে বুকের সামনে বুক পাইটা দিছিল ভাই, গুলির সামনে। এটা মনে রাখতে হবে। এই যে হাদি চইলা গেল, অনেকদিন যাবৎ কি আমরা হাদিকে চিনি? শহীদ হাদিকে আমরা চিনি মাত্র 12 মাস 13 মাস বাঘের মতো বাঁচলো। তার আদর্শ আজকে আমাদের মধ্যে বাইচা আছে। সে চইলা গেছে, কিন্তু তার আদর্শ তো চইলা যাবে না। তার মানে কি জানেন? একজন নেতার জন্য সারা জীবন দরকার নাই। আদর্শ থাকলে না ওই 12-13 মাসে অনেক কিছু হইতে পারে। আর সত্যি যদি আদর্শ থাকে, হ্যাঁ ভাই, যার আদর্শ ভালো তাকে ভোট দিবেন। আর একটা কথা বইলা বিদায় নিতেছি, যদি দেন জানেন
আবার ওই যে আমাদের প্রেসিডেন্ট ফাঁসির আসামিকে মুক্ত কইরা দিবে, একদম জলজন্ত ফাঁসির আসামি তাদেরকে মুক্ত কইরা দিছে। হ্যাঁ ভোট দেন, আর করতে পারবে না। না ভোট দিলে আবার তেমন একজন প্রেসিডেন্ট আসবে যে ফাঁসির আসামিকে মুক্ত কইরা দিবে। এটা মাথায় রাখেন, যার জন্য হ্যাঁ ভোট দিতে হবে। যদি না ভোট দেন তাহলে কেউ কেউ ভাবতে পারে আমি ছাড়া এই দেশ চলবে না। ভাবতো না যিনি এখন দিল্লিতে, উনি সবসময় বলতো না আমি ছাড়া এই দেশ চলবে না। এই জিনিসটা ভিতরে চইলা আসে। কেন আসে জানেন? উনি জানে উনি বারবার প্রধানমন্ত্রী হইতে পারবে। আর এখন যদি আপনি হ্যাঁ ভোট দেন, দুইবারের বেশি হইতে পারবে না। দেখছেন? তারপরে কি দেখেন, উনার কাছে যে প্রধানমন্ত্রী থাকতো তার কাছে এই যে আমাদের আর্মি, পুলিশ, র্যাব, প্রশাসন সব উনার হাতে, উনার ক্ষমতায়, উনার হুকুম ছাড়া চলতে পারে না। যেমন আমাদের ওই বিডিআর এর ট্র্যাজেডির কথা মনে আছে, ওখানে কেন র্যাব, পুলিশ, আর্মি যাইতে পারে নাই? কারণ ওই যে প্রধানমন্ত্রী আদেশ দিচ্ছিল না। এগুলা তো আপনারা দেখছেন। ওই ক্ষমতাটাও কাইরা নেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে ওই ক্ষমতাটাও কাইরা নেওয়া হয়েছে। আবার কি জানেন, দলের নেতা যখন প্রধানমন্ত্রী হয় তখন কি ভাবে? ওই যে হেলমেট বাহিনী বানায়, প্রধানমন্ত্রীর দল তো, পুলিশ তার সাথে ঘুরে, প্রধানমন্ত্রীর দল তো। এই প্রধানমন্ত্রীর দলের নাম বেচা টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালু মহল দখল, হাবি জাবি সবকিছু কইরা বিদেশে বাড়ি গাড়ি বানাইছে। এগুলা তো প্রমাণিত সত্য গত 16 বছরের। তারপরেও কেন আপনারা ওই না ভোট দিবেন? ওই না ভোট মানি আবার ওই 16 বছর ফেরত আসা, আর হ্যাঁ ভোট মানি নতুন একটা বাংলাদেশ আবার, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি। প্লিজ হ্যাঁ ভোট দিবেন সবাই। হ্যাঁ ভোট মানি নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশ কোত্থেকে আসবে জানেন? ওই আসমান থেকে আসবে, আসমান থেকে আসবে। আমাকে গত 2 দিন আগে এমন একজন ফোন দিছে, আমি নাম বলবো না, উনাকে খালি আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, খুব অল্পক্ষণ কথা বলছে উনি আমার সাথে। আমি জিজ্ঞেস করছিলাম আমাদের স্বপ্নটা কি বাস্তবায়ন হবে? উনি তখন বলছে ওই আসমান থেকে আসবে, সেটা আসমান থেকে আদেশ আসবে, ওদিকে তাকায় থাকেন। তার মানে কি উপরওয়ালার দিকে তাকায় থাকতে বলছে। উনার জন্য দোয়া রইল, আমাদের সবার জন্য সবাই দোয়া রইল। আজ রাজনীতিতে এত বেশি ঘটনা ঘটেছে, কোনটা রেখে কোনটা বলবো ঠাহর করতে পারছি না। ভালো খবর যেমন আছে, অস্থিরতার খবরও কম নয়। ভালো খবরের চেয়ে বরং অস্থিরতার খবরটাই বেশি। এর ভিতরে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর গ্রামে। অনেকেই বলে থাকেন এই জঙ্গল সলিমপুর হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র। এখানে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে একজন অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে আছে। এই খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে রেড দেয় এবং তাকে গ্রেপ্তার করতে যায় এবং তাকে গ্রেপ্তারও করে। গ্রেপ্তার করে নিয়ে যখন বেরিয়ে আসবে তখন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ওই অফিসের ভিতরে থাকা নেতাকর্মীরা র্যাব সদস্যদের সরকারি অস্ত্র কেড়ে নিয়ে পায়ে গুলি করে মোতালেব হোসেনের, এবং মোতালেব হোসেন যখন পড়ে যায়, পড়ে যাবার সাথে সাথে তাকে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। এই যে এত বড় একটা ঘটনা, ঘটনাটি গতকালকে ঘটেছে 19 তারিখ, 19শে জানুয়ারি সোমবার। বাংলাদেশের কোন মিডিয়ায় এই ঘটনার বিস্তারিত বিবরণ আসে নাই। কেউ, কোন রাজনৈতিক দল, শুধু তাদের রিপোর্ট হচ্ছে একটি রাজনৈতিক দলের অফিসে। সেই রাজনৈতিক দলটি কোন রাজনৈতিক দল কেউ এটা মুখে স্বীকার করে নেই, মুখ দিয়ে পর্যন্ত উচ্চারণ করে নেই। সেই রাজনৈতিক দলটি কি আপনারা বুঝতে পারছেন? সেই রাজনৈতিক দলের অফিস হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির একটি অফিস। এটি হচ্ছে প্রকৃত ঘটনা। বাংলাদেশের কোন মিডিয়া বিএনপির নামটি পর্যন্ত উচ্চারণ করার সাহস পায় নাই। কোন দিকে যাচ্ছে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যাচ্ছে আপনারা কি একবার ভেবে দেখেছেন? এই ঘটনাকে আপনারা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? এটি কিন্তু মোটেই স্বাভাবিক নয়। এটি নিঃসন্দেহে এই নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র। আমরা বলেছিলাম না, দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, বিএনপি যখন দেখবে যে এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত, তখন বিএনপি নির্বাচন বানচাল করার যত রকমের ষড়যন্ত্র আছে সব করে যাবে। অলরেডি কিন্তু তারা শুরু করেছে, তারা অলরেডি উস্কানি দেওয়া শুরু করেছে। আব্দুল মুতালেবকে হত্যা করা তার প্রথম পদক্ষেপ। তার বাস্তব উদাহরণ হচ্ছে সাকসু নির্বাচন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা, নির্বাচনের আগে তারা আর কোনো নির্বাচন চায় না, জাতীয় নির্বাচনের আগে। কারণ তারা তো বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নেই। হারতে হারতে তাদের এখন এমন অবস্থা যে বারবার, যদিও তারা বারবার মুখে বলছে যে এই নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এখানে কোনো প্রভাব পড়বে না, কিন্তু তারা তো জানে, ভিতরের খবর তো তারা জানে। তারা সেখানে আইন করে, মামলা করে, রিট করে সাকসু নির্বাচন তারা বন্ধ করেছে।
আজকে আমি যখন এই ভিডিও করছি 20শে জানুয়ারি 2026 মঙ্গলবার, এই পীরের বাগে, ঢাকার পীরের বাগে একটি মসজিদে জামাতের মহিলা কর্মীরা এবং জামাতের লোকজনরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন, ভোট চাইতে গিয়েছিলেন। বিএনপির নেতা কর্মীরা তাদেরকে সেখানে পিটিয়ে 16 জনকে আহত করেছে। মহিলাদেরকে তারা শ্লীলতাহানি করেছে, মহিলাদেরকে পিটিয়েছে। মহিলারা মারের চোটে সেখানে টিকতে না পেরে মসজিদের ভিতরে ঢুকে গেছে, মসজিদের ভিতরে গিয়ে তারা তাদেরকে পিটিয়েছে। এই হচ্ছে বিএনপি। এটা কেন এই কাজ করছে? নির্বাচন বানচাল করার জন্য। নির্বাচন এরা হতে দেবে না, কারণ তাদের কাছে এই রিপোর্ট আছে যে তারা এই নির্বাচনে ম্যানিপুলেট ছাড়া, ইঞ্জিনিয়ারিং ছাড়া জনগণের ভোটে তারা কোনো মত অবস্থায় 10টা সিটও বিএনপি পাবে না। ধন্যবাদ।